দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইভ্যালি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশ বিদেশের তথ্য প্রযুক্তি সেবা খাতের নানা দিক নিয়ে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। করোনা মহামারীর মধ্যেও তথ্য প্রযুক্তি খাতে বাড়ছে দেশীয় তরুণ তরুণীদের কর্মসংস্থান। বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি নতুন করে ৩ শতাধিক টেক পার্সনকে কর্মসংস্থানের সুযোগ দিতে প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া দেশের অফশোর আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ রেমিটেন্স আয়ের কথা বলছে তারা। বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি কাজ করছে ২০ বছর ধরে। দেশের ভেতরে ৫ শতাধিক এবং দেশের বাইরে শতাধিক কর্মী কাজ করছেন বিজেআইটির কর্মযজ্ঞে। দেশের জন্য তারা আনছেন আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। 5 ইয়ার্সে আমরা অনেক জাম্প করেছি আমাদের কোম্পানি। আমাদের ইয়ারলি ইনকাম আছে 70-80 crore। টোটালি আমাদের ফরেন ইনকাম, কোনো বাংলাদেশের কোনো লোকাল ইনকাম নাই। অনেক বড় ভিশন আছে, উনি এটাকে 10,000 থেকে 20,000 এমপ্লয়ির একটা কোম্পানি করতে চায়। বিজেআইটির চ্যালেঞ্জ আর আইটি খাতের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অর্থ বিভাগের প্রধান হোসনে আরা জেসমিন। শুরুটা ছিল আসলে 7 লাখ 8 লাখ একদম 2001 সালে। এটা ইনক্রিজ করছে, আমাদের নেক্সট ইয়ারে 100 crore আমাদের টার্গেট আছে বাজেট। যেমন সনি, নোকিয়া, আপনার তোশিবা, তারপরে মেটসো, ভালমেট, এটা ওয়ার্ল্ডের নাম করা কোম্পানির সাথে বিজেআইটি কাজ করছে। এমন কোনো বড় কোম্পানি নাই যে বিজেআইটি কাজ করে না। বিজেআইটির ২০ বছরের পথ চলা, কর্মসংস্থান, অফশোর আউটসোর্সিং নিয়ে কথা বলেছেন এর প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদি মাসুদ। কালিয়াকৈর আইটি পার্কে তাদের সম্প্রসারণ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। কোম্পানিটি প্রতিষ্ঠা করেন জে.এম. আকবর এবং 7টি দেশে এই মুহূর্তে আমাদের কর্মকাণ্ড অফিস রয়েছে। 8টি দেশের সাথে আমরা সরাসরি কাজ করছি। অলমোস্ট 600 ইঞ্জিনিয়ার যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে কাজ করছে। বাংলাদেশে এই মুহূর্তে 500 ইঞ্জিনিয়ার কাজ করছে। 100-এরও বেশি ইঞ্জিনিয়ার দেশের বাইরে, জাপানে, বিশেষ করে জাপান, সুইডেন, ফিনল্যান্ড, আমেরিকাতে কাজ করছে। এই মুহূর্তে যে প্ল্যান বা পরিকল্পনা আমাদের 250 ইঞ্জিনিয়ার্স আগামী 1 বছরের মধ্যে আমরা রিক্রুট করব। তার মধ্যে এই কোয়ার্টারেই 100 ইঞ্জিনিয়ার, যেটা পৃথিবীতে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হলো এমার্জিং টেকনোলজি যেগুলো আছে, একেবারে নতুন টেকনোলজি এগুলো আসে, সেটা সম্পর্কে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে খুব ভালো, এখানে ট্যালেন্ট পুল যারা থাকবে একেবারে মেধাবী, তাদেরকে এটার সাথে খুব বেশি ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে। 2টা কারণে। একটা হচ্ছে যে আমরা বারবার ঠকে যাই বা হেরে যাই যে যখন বলা হয় একজন ইন্ডিয়ান স্পেশালি যে 30 বছরের এক্সপিরিয়েন্স জাভার উপরে, আমরা সেখানে বলতে পারি 10 বছরের, কারণ এক্সপিরিয়েন্স নয়। এমার্জিং টেকনোলজির ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা কিন্তু একেবারেই বলতে পারি যে তারও 5 বছরের এক্সপিরিয়েন্স, আমাদের ইঞ্জিনিয়ারেরও 5 বছরের এক্সপিরিয়েন্স। সো এখানে রেট, তারপরে এখানে অপরচুনিটি, এখানকার মেধাগতভাবে সব কিছুতেই আমরা চ্যালেঞ্জে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যারা কম্পিটিটর আছে ওদের সাথে চ্যালেঞ্জ করে আমাদের কাজগুলোকে উইন করে আনতে হবে। বিজেআইটির আন্তর্জাতিক আইওটি ডিভাইস পটেক টক নিয়েও কথা বলেছেন মেহেদি মাসুদ। জাপানে এই ডিভাইস কতটা জনপ্রিয় তাও জানালেন তিনি। পকেটক হচ্ছে এটা আমাদের আরেকটা পার্টনার সোর্স নেক্সট, যাদের সাথে আমরা কাজ করছিলাম। একটা ছোট ডিভাইস, যে ডিভাইসে তখন ছিল যখন আমরা এখানে এটা রান করে ফার্স্ট টাইম 154টা ভাষায় এটা অনর্গল অনুবাদ করতে পারে। ইভেন পিডিএফ ফাইল থেকেও সেটা ট্রান্সলেট করে সেটাকে আবার ভয়েস রেকর্ডে বা ভয়েস ডেলিভারি দিতে পারে আর কি। সো এটা হচ্ছে একটা ট্রান্সলেটর যেটা গ্লোবালি একটা বিশ্ববিখ্যাত, যেটা যারা থাকবে তাদের মধ্যে অন্যতম, এবং জাপানে এটা খুবই নাম করা এবং একক মার্কেট, একটা ভালো মার্কেট জাপানে। জাপানিরা যেখানে যায় পকেটক একটা সাথে থাকে, দেশের বাইরে হলে তাদের ট্রান্সলেট করতে সুবিধা হয়। এবং সেটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টোটাল ইঞ্জিনটা কিন্তু বাংলাদেশি 100% আমাদের বিজেআইটির ইঞ্জিনিয়ারদের তৈরি। বিশ্বজুড়ে বিজেআইটির সফলতার জন্য কি কি চ্যালেঞ্জ নিচ্ছেন দেশীয় প্রযুক্তিবিদরা তা নিয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিটিও আবুল কালাম মিলন। জাপানিজ এবং সিঙ্গাপুরিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করতে আমাদের ইঞ্জিনিয়ারদের সাধারণত কিছু কমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। প্রথমত, জাপানিজ কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করা, খুব বেশি ফ্লেক্সিবল থাকা, প্রজেক্টের যে কোনো স্টেজে যে কোনো ধরনের চেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য, কাটিং এজ টেকনোলজি এবং ডাইভার্সিটি অফ ডোমেইন নলেজ রাখা,
জাপানিজ কালচার এবং মাইন্ডসেট বোঝা, আর কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তো থাকছেই। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের আইটি উদ্যোক্তাদের ঝুঁকির বিষয়েও কথা বলেছেন বিজেআইটির ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি, টেস্টিংয়ের কাজ করি, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সার্ভিসের কাজ করি, আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি। আমাদের স্পেশালি সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ডেনমার্কে আমাদের ক্লায়েন্ট রয়েছে। কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য কমিটমেন্ট, ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য কমিটমেন্ট অ্যাবাউট দ্য কোয়ালিটি, কমিটমেন্ট অ্যাবাউট দ্য ডেডলাইন, কমিটমেন্ট অ্যাবাউট দ্য সিকিউরিটি, এভরিথিং। আর সিকিউরিটির ব্যাপারটা বলতেই হয়, কারণ ইউরোপিয়ান ক্লায়েন্টরা সিকিউরিটির ব্যাপারে খুবই সিরিয়াস। সিকিউরিটি অ্যাবাউট দ্য পার্সোনাল ইনফরমেশন, সিকিউরিটি অ্যাবাউট দ্য ডাটা অ্যান্ড আদার্স। সফল উদ্যোক্তা হতে ও দ্রুত প্রসার বাড়াতে প্রযুক্তি নির্ভর মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হয়ে উঠেছে নতুন হাতিয়ার। এছাড়া ফেসবুকে ব্যবসা আর ইউটিউবে আয় তৈরিও গুরুত্ব পাচ্ছে। ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে সফলতা পেয়েছেন বাংলাদেশি তরুণ ও বিজেকোপের প্রতিষ্ঠাতা নাহিদ হাসান। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে দেশের হাজারো প্রযুক্তি উদ্যোক্তা। তবে সেরাদের সেরা হিসেবে আলোচনায় রয়েছে বিজকোপের নাম। 2010 সালে বিজকোপের যাত্রা শুরু হয় তরুণ প্রযুক্তিবিদ নাহিদ হাসানের হাত ধরে। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি এসইও এবং ওয়েবসাইট প্রমোটিংয়ের কাজ করছিলেন তিনি। পরামর্শ দিয়েছেন কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়। আমরা মূলত কাজ শুরু করেছি 2010 সালে। শুরু থেকে আমরা প্রায় 3 থেকে 4 বছর শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড সার্ভিসগুলো তখন প্রোভাইড করতাম। মোস্টলি হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ান, বিশেষ করে ইংলিশ স্পিকিং যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে তাদেরকে আমরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস। আমাদের ফার্স্ট ক্লায়েন্ট ছিল বাংলাদেশে 2017-এর শুরুর দিকে, এবং লাকিলি আমরা তখন থেকেই বাংলাদেশের রাইট নাও যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম রকমারি.com। সো রকমারি হচ্ছে আমাদের ফার্স্ট বাংলাদেশি ক্লায়েন্ট। আমি যদি ওয়ান সেন্টেন্সে বলি, প্রত্যেকটা বিজনেস এন্টিটির এসইও করতে হবে। কেন করতে হবে এটাকে যদি আমি ব্রিফ করতে চাই, অনলাইন কন্টেন্ট কনজিউম করার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট যেমন দেখি ফেসবুকে অনেক, অ্যাট দ্য সেম টাইম আমাদের যখন কোনো একটা ইনফরমেশন দরকার হয়, যে এই মোবাইল একটা সার্ভিস প্রোভাইডিং এজেন্সি খুঁজতেছি, আমি এয়ার টিকেটিং কাটবো, আমরা যেটা করি গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি, এবং অনলি 2% মানুষ যারা গুগলের সেকেন্ড পেজে যায়। মানে যে কোনো কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দিই, যেমন বেস্ট এয়ার টিকেটিং কোম্পানি ইন বাংলাদেশ, তাহলে 100 জনের মধ্যে মাত্র 2 জন হচ্ছে সেকেন্ড পেজে যাবে, বাকি 98 কিন্তু ফার্স্ট পেজের রেজাল্টগুলো থেকেই কোনো একটা কোম্পানির কাছ থেকে সার্ভিস নিয়ে নেবে। তার মানে আমি যদি আমার কাস্টমার ধরতে চাই, নতুন কাস্টমার যাদের দিয়ে আমার বিজনেস গ্রো করবে, তাহলে এই এসইওতে ফোকাস অবশ্যই করতে হবে। বাংলাদেশ মার্কেটে হচ্ছে কম্পারেটিভলি কম্পিটিশন কম, কিছু ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ, লাইক ধরেন গ্যাজেট। হ্যাঁ, সো যে ইন্ডাস্ট্রিগুলোতে কম্পিটিশন কম সেই ইন্ডাস্ট্রিগুলোতে এসইওর প্রাইজিংটা মান্থলি হয়, যে 6 মাস বা 8 মাসের একটা চুক্তি হয়। সো আপনার 20 থেকে 50,000 টাকা পার মান্থ একটা বাজেট রাখতে হবে, ডিপেন্ড অন দ্য কম্পিটিশন। নাহিদ হাসান কাজ করেন ফেসবুক মার্কেটিং আর উদ্যোক্তাদের বাজার তৈরিতেও। ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং করতে হয় আর তার ভালো ফল পেতে কি করতে হবে তা নিয়েও মতামত দিয়েছেন নাহিদ হাসান। যারা কমার্স শুরু করেছেন তারা কিন্তু তার ইন্ডাস্ট্রিটা খুব ভালো বোঝেন, যে কোন প্রোডাক্টটার ডিমান্ড আছে, কোন প্রোডাক্টটা চলবে, বাট তার কিন্তু মার্কেটিংয়ের কিছু স্কিলে হয়তো ঘাটতি থাকবে। কন্টেন্টের জায়গাটাতে আমরা অনেক সময় উদাসীন থাকি, যে আমি একটা কন্টেন্ট তৈরি করছি, সো মানুষ কি হয়, ফেসবুকে কিন্তু একটা প্রোডাক্টের ইমেজ দেখে, প্রোডাক্টটা কিন্তু সে দেখে প্রোডাক্ট পারচেস করার পরে। তার মানে আমার ইমেজটা যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমার সেল জেনারেট হবে না। এর সাথে আমার মেক শিওর করতে হবে আমার রাইট ওয়েতে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছি। রাইট নাও মানুষ ফেসবুক থেকে পারচেস করে, বাট ট্রেন্ড হচ্ছে মানুষ আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে যাচ্ছে। আর বাংলাদেশের মার্কেটের জন্য ট্রেন্ড আইডেন্টিফাই করা অনেক ইজি। 5 বছর আগে যেটা ইউএসএতে চলেছে, 5 বছর পরে এটা বাংলাদেশে চলছে। সবচেয়ে সহজ স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যে আমি ফেসবুককে পে করলাম, আমি টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলাম, এবং আমি বললাম যে আমার অ্যাডটা তুমি এত মানুষকে দেখাও। আরেকটা চ্যানেল ম্যাক্সিমাম মানুষ মিস্টেক করে, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আমার প্রত্যেকটা হ্যাপি কাস্টমার কিন্তু আমার অ্যাম্বাসেডর। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে, ফেসবুক গ্রুপের রিচ পেজের চাইতে অনেক বেশি হয়। এর বাইরে আরও কিছু চ্যানেল আছে, যেমন ফেসবুকের বাইরে আমরা ইউটিউব নিয়ে চিন্তা করতে পারি,
এছাড়া আরও কিছু, যেমন ইনস্টাগ্রাম নিয়ে যদি আমার প্রোডাক্টটা ইউথদের জন্য হয় সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম নিয়ে চিন্তা করতে পারি। ফেসবুকের কথা যদি বলি তাহলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যেটা বলছিলাম যে 20 থেকে 30,000 টাকার মিনিমাম একটা বাজেট যদি থাকে তাহলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কিভাবে আয় রোজগার করা যায় তা নিয়েও কথা বলেছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। ইউটিউব কিন্তু এখন গুগলের পরে সবচাইতে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন। সো ইউটিউবে যদি কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা যায় এবং আপনি যদি মানুষের কন্টেন্ট কনজিউমের বিহেভিয়ার দেখেন, মানুষ কিন্তু এখন ভিডিও দেখতে পছন্দ করে প্রচুর। সো এইটাকে একটা বড় আর্নিং স্কোপ হিসেবে নেওয়া যায়, বাট আমার মাথায় রাখতে হবে লং রানে যদি আমি চিন্তা করি যে আমি ছোটোতে শুরু করেছি এবং একসময় অনেক বড় কিছু হবে, তাহলে এইখানে টিকে থাকার একটাই রাস্তা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট এবং এমন কন্টেন্ট যেটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে। ইউটিউব থেকে বেশ কয়েকভাবে আয় করা যায়। একটা হচ্ছে যে ইউটিউবে যে অ্যাডগুলো শো হয় সেই অ্যাডের একটা রেভিনিউ ইউটিউব সেই ভিডিও মেকারের সাথে বা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে শেয়ার করে। তার যখন প্রচুর ফলোয়ার থাকে, ফর এক্সাম্পল ধরেন আমি ট্রাভেল রিলেটেড ভিডিও ক্রিয়েট করি, সো তখন কিন্তু ট্রাভেল রিলেটেড এরকম অনেক বিজনেস আছে যারা আসলে চ্যানেল খুঁজতেছে, এটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংও বলি, যে যেখান থেকে হচ্ছে সেই চ্যানেলে সে তার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করবে। থার্ড হচ্ছে আপনার যখন প্রচুর ফলোয়ার, ফর এক্সাম্পল আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সো আপনি কিন্তু নিজেই কিছু প্রোডাক্ট সেল করতে পারেন। ইউজুয়ালি রাইট নাও ইউটিউব হচ্ছে তাদের যে সিস্টেম, যে আপনার একটা চ্যানেল ওপেন করার পরে অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার হতে হয়, দেন হচ্ছে 4000 ঘন্টা হচ্ছে ভিউ হতে হয় লাস্ট 1 ইয়ারে। সো এইটা হওয়ার পরে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন ওপেন করার জন্য। তারপরে ইউটিউবের যে হিউম্যান টিম তারা আপনার চ্যানেলটাকে রিভিউ করবে, তারা দেখবে আপনার কন্টেন্টের কোয়ালিটি তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা। যদি মেনটেন করে এবং আপনার কন্টেন্টে যদি সে কপিরাইট ম্যাটেরিয়াল না পায়, সব কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ওকে থাকে, তখন তারা এই অপশনটা ওপেন করবে এবং তখন থেকে আসলে আপনার ভিডিওগুলোতে আপনি ইউটিউব অ্যাড শো করতে পারবেন এবং সেখান থেকে মানি জেনারেট করতে পারবেন। আমরা কথা শুনবো একজন টেক উইমেন ও টেক লিডারের। আমরা কথা বলবো টেক উইমেন ও টেক লিডার আসিয়া নীলার সাথে। অন্তত 10,000 নারীকে আইটি খাতে তিনি সফলভাবে প্রশিক্ষিত করছেন। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আসিয়া নীলা। আসিয়া নীলা প্রতিষ্ঠা করেছেন উইমেন ইন ডিজিটাল। উইমেন ইন ডিজিটাল গত 10 বছরে আসিয়া নীলার হাত ধরে অন্তত 10,000 বাংলাদেশি নারীকে আইটি শিক্ষায় প্রশিক্ষিত করেছে। আজকে আমরা তার সাথে কথা বলবো তার পথ চলা নিয়ে আর চ্যালেঞ্জগুলো নিয়ে। আসিয়া নীলা, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা মঞ্জুর ভাই, আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আপনি উইমেন ইন ডিজিটাল করেছেন, তো কেন করলেন এই রকম একটা উদ্যোগ? কি স্বপ্ন থেকে আপনার এই যাত্রা? উইমেন ইন ডিজিটাল কাজ করছে 2013 থেকে, এবং আমরা আসলে এটাকে এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছি যেটা হচ্ছে বাংলাদেশে গ্লোবালি রিপ্রেজেন্ট করবে। উইমেন ইন ডিজিটাল আসলে জন্ম হওয়ার মেন কারণটা হচ্ছে আমি নিজে হচ্ছে তথ্য প্রযুক্তিতে কাজ করি এবং অনেক বছর ধরে কাজ করি, এবং আমার টার্গেট ছিল যে যেটা করে আর কি আমাদের দেশের ইঞ্জিনিয়াররা একটা সার্টেন টাইমের পরে আমরা দেশের বাইরে চলে যাই। তো সেরকম প্ল্যান আমারও ছিল, কিন্তু আমার বাবা আমাকে আসলে ওখানে থামায় যখন আমি চলে যাব। তো বাবা বলে যে দেশের জন্য কিছু করো, কারণ সে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, তার সব কিছুতেই আসলে দেশ নিয়ে চিন্তা। তো তখন আমার মনে হলো যে আসলে দেশের জন্য যদি কিছু করতে হয় সেক্ষেত্রে যেখানে একটা জায়গায় কাজ করা যায় সেটা হচ্ছে নারীদেরকে টেকনোলজিতে এনাবল করা। আমরা বাংলাদেশে মোটামুটি 10,000-এরও বেশি নারীকে আইটি প্রশিক্ষণ দিয়েছি এবং 7,000-এর বেশি নারী বিভিন্ন জায়গায় কর্মরত আছে। কেউ হয়তো আমার সাথে ডিরেক্টলি কাজ করছে, কেউ হয়তো আউটসোর্সিং করছে, কেউ হয়তো অন্যান্য মানুষের কোম্পানিতে কাজ করছে, এভাবে নানানভাবে তারা কাজ করছে। নেপালে আমাদের একটা সেম মডেলে একটা প্রতিষ্ঠান আছে উইমেন ইন ডিজিটাল নেপাল নামে পরিচিত, এবং সেখানেও আমরা বেশ কিছু নারীকে প্রশিক্ষণ দিয়েছি এবং তারাও আমাদের সাথে কাজ করছে। বাংলাদেশে আমাদের ঢাকার বাইরে আসলে আমরা গ্রামেও কাজ করি, কারণ হচ্ছে আসলে ঢাকায় বাংলাদেশ না, এবং ঢাকার বাইরের মেয়েরাও তো আসলে টেকনোলজি জানা দরকার আছে। তো গ্রামে যেটা আমরা করেছি, দেখলাম যে গ্রামের মেয়েরা আসলে কী পারে। তো একটা জিনিস খেয়াল করবেন ভাইয়া, যে আমাদের গ্রামের নারীরা ওরা অনেক বেশি হ্যান্ডিক্রাফটে খুব ভালো করে, মানে ওরা বাই ডিফল্ট খুব ক্রিয়েটিভ হয়ে যাওয়ার অনেক ভালো হাতের কাজ করতে পারে। তো সেটা আমরা যেটা করেছি আপনার গ্রামের নারীদের জন্য আমরা উইমেন ইন ই কমার্স একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, যেটা হচ্ছে ওরা যেটা পারে আমরা সেটাই তাদেরকে একটু ভালো যেন ওটাকে এক্সপোর্ট মার্কেটে নিয়ে আসা যায়, সেইভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা বাংলাদেশের শতরঞ্জি
রেগুলার হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেটে রপ্তানি করছি এবং সেটা হচ্ছে নারী শ্রমিকরাই পাঠাচ্ছে, নারীরাই সব কিছু করছে। তো আমাদের যেটা কাজ আমরা কানেক্ট করে দিয়েছি। তো এইভাবে আমরা কিছু নারীকে টেক উইমেন বানাচ্ছি, একেবারে কিছু নারীকে টেক অ্যানাবল বানাচ্ছি। যে আমাদের ইন্টারন্যাশনালি বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে বড় বড়, সেগুলো আমি একটু শেয়ার করতে চাই। যেমন আমরা ITU থেকে আমরা ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছি এবং বেস্ট ইকোসিস্টেম অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমরা ইকুয়ালস থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। জার্মান মিনিস্ট্রির সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যেমন তারা আমাদেরকে বেশ বড় একটা ফান্ড অ্যালোকেটেড করেছে। নীলা, আপনি বলছিলেন যে আপনি আপনার এই উইমেন ইন ডিজিটাল থেকে আপনি প্রায় 10,000 নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। আপনার এই উদ্যোগ বাংলাদেশকে ছাড়িয়ে নেপালে গেছে, বিদেশের মাটিতেও আপনি প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছেন। তো আপনি কী কী শেখাচ্ছেন নারীদেরকে, আর নারীরা তাদের এই নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব তৈরি করার জন্য তাদেরকে এই জ্ঞানকে কিভাবে ব্যবহার করছে? প্রফেশনাল IT প্রশিক্ষণ দিচ্ছি। তো সেটা হচ্ছে যে আপনার কোনো একটা টপিক্সের উপর আমরা ওদেরকে 3 থেকে 6 মাস পর্যন্ত প্রশিক্ষণ দিই, এবং ওদেরকে এমনভাবে আমরা তৈরি করি যেন ওরা সেটা দিয়ে কাজ করে খেতে পারে। সেটা হতে পারে যে কোনো একটা অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে, অথবা কোনো একটা IT কোম্পানিতে গিয়ে কাজ করছে। একেবারে আমরা একটা কনক্রিট কারিকুলাম ডেভেলপ করেছি উইমেন ইন ডিজিটাল থেকে, যেটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং দেওয়ানো হয় এখানে, হ্যাঁ, টেকনোলজির যে কোনো সাবজেক্ট নিয়ে। যারা ঢাকায় আছে বা তারা একটু এডুকেটেড, তা ওদের কারিকুলামটা আমাদের একরকম করে ডেভেলপ করা। ওরা হয়তো একটু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করে, একটু ভালো জায়গায় কাজ করে। এটা যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হতে পারে, গেম হতে পারে, ব্লকচেন হতে পারে, IoT হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে। এই অ্যাডভান্স টেকনোলজিগুলো আমরা ঢাকার মেয়েদেরকে বা আমাদের যেই আরবান এরিয়া আছে, শহরের মেয়েরা আছে, তাদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকি। অ্যাটলিস্ট যারা মোটামুটি আপনার অনার্স কমপ্লিট করেছে, ইংলিশটা ভালো পড়তে পারে, হ্যাঁ, কারণ টেকনোলজি কিন্তু ইংলিশের উপর ডিপেন্ড করে। আর যেহেতু আমরা গ্রামেও চিন্তা করছি, তো গ্রামের মেয়েরা আসলে সাধারণত অতটা শিক্ষিত হয় না, এবং ওখানে এডুকেশনের হারটাও একটু কম। তো সেই জন্য আমরা বললাম যে গ্রামে গিয়ে আমরা একটু অন্যরকম কোর্সগুলো ডিজাইন করি। যেমন ই-কমার্সটাকে আমরা খুব প্রমোট করি গ্রামে। দেন আরেকটা আছে আপনার ফটোগ্রাফি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। আমাদের যে কোর্সগুলো সেগুলো হচ্ছে আপনার 3 থেকে 6 মাস, ম্যাক্সিমাম 6 মাসের কোর্সগুলো। ওই 6 মাসে যেটা হয় কি, আমরা হয়তো যদি 4 মাস আমরা ট্রেনিং করাই, বাকি 2 মাস ওরা আমাদের সাথে কাজ করে, মানে ইন্ডাস্ট্রি রেডি হওয়ার জন্য। হ্যাঁ, তো ওই কাজগুলো করতে করতে ওরা জানে যে কীভাবে ওদেরকে আমরা ওই বেসিক ট্রেনিংটা দিয়ে দিই, কীভাবে আউটসোর্সিং করতে হবে, কীভাবে ইন্টারন্যাশনালি বিট করতে হবে, কীভাবে একটা মেল লিখতে হবে। খরচ যদি বলতেন ভাইয়া, আমরা 2ভাবে এটাকে পরিচালনা করি। একটা হচ্ছে আমরা একেবারে টোকেন একটা মানি নিই, একদম কম। হ্যাঁ, কারণ আমি যদি সব কিছু ফ্রি দিই তখন আপনি আমাকে পাত্তা দিবেন না, যেটা আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে। আর মোস্টলি আমরা যেটা করি যে আমরা চেষ্টা করি যে আমরা গ্রামে যে কোর্সগুলো নিয়ে যাই, বা ঢাকাতেও আমরা অনেক কোর্স লঞ্চ করি যেগুলো একদম টোটালি ফ্রি অফ কস্ট। আমরা বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকি মেয়েদেরকে বিভিন্ন কোর্সের উপরে। আপনি বলছিলেন যে প্রান্তিক জনগোষ্ঠী এবং গ্রামীণ জনগোষ্ঠীতে যে নারী, হ্যাঁ, তাদের এই প্রযুক্তিতে এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনি কাজ করছেন। আপনি তাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনি বিল গেটস ফাউন্ডেশনেও একটা প্রকল্পে কাজ করছেন, এবং বাংলাদেশে প্রায় অনেক নারীকে আপনি সহযোগিতা করেছেন। এছাড়াও আপনি নারীদের বিভিন্ন সেক্টরের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনি কাজ করছেন। আমরা জানতে চাইব যে আপনি এই উদ্যোগগুলো কিভাবে গ্রহণ করলেন এবং কিভাবে সফলতা পেলেন। তো বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করেছিলাম যে বাংলাদেশের চাইল্ড ম্যারেজ ভিকটিমদের নিয়ে একটা প্রজেক্টে। তো যেটা হয়েছে যে আমরা 200 নারীকে প্রশিক্ষণ দেই এবং খুব সাকসেসফুলি প্রশিক্ষণ দেয়। এবং ওইটা যেমন সেকেন্ড ফেজ নিয়ে আমাদের এখনও তো কথাবার্তা হচ্ছে, কিন্তু প্যান্ডেমিকের জন্য এটা অফ হয়ে আছে। এবং তাদেরকে আমরা 200 ল্যাপটপ সবাইকে আমরা ডোনেট করি গেটস ফাউন্ডেশনের সহযোগিতায়। এবং সেই মেয়েগুলো কিন্তু এখন খুব ভালোভাবেই কাজ করছে। তারা হয়তো কেউ আমাদের প্রশিক্ষণ সেন্টারে এসে কাজ করছে, কেউ হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ করছে, কেউ হচ্ছে আপনার কাউকে আমরা আসলে দোকান করে দিয়েছি। এর সাথে আমরা যেমন ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করেছি, ট্রান্সজেন্ডারে আমরা 100 মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি। এবং ওরা বিভিন্ন এনজিওতে, INGOতে এবং বিভিন্ন সামাজিকমূলক যে কাজগুলো হয়, যে কর্মসংস্থানগুলো আছে, সেখানে ওরা কাজ করছে। আমরা আরেকটা কমিউনিটি নিয়ে কাজ করেছি, আমরা সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি, এবং ওটা হচ্ছে আমরা 50 জন নারীদেরকে এক্সপেরিমেন্টাল প্রশিক্ষণ দিই ITতে। তো দেখলাম যে ওরাও ভালো কাজ করছে। আপনি ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের IT কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের এই IT মিনিস্ট্রিরা এই ইউনিয়নে একসাথে কাজ করে। এইখান থেকে আমরা জানি ডিজিটাল ট্রান্সফরমেশন, IT পলিসি এবং ইন্টারনেট প্রাইসিং নিয়েও কাজ হয়। তো আমরা জানতে চাইব যে এই কাজগুলো আসলে বাংলাদেশ এদের সাথে কিভাবে সমন্বয় করে।
পাশাপাশি এই ইন্টারনেট প্রাইসিং নিয়ে আসলে আপনার যে অভিজ্ঞতা এই সাউথ এশিয়াতে, যে বাংলাদেশের আসলে ইন্টারনেট প্রাইসিংটা কেমন, সেটাও যদি আমাদেরকে বলতেন। ভাই, আমি খুব প্রাউডলি সবখানে বলি যে আমি হচ্ছে বাংলাদেশের একজন নারী যে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন মানে আইটিইউর কাজ করতে গিয়ে আমি যেটা আমার জন্য সবচেয়ে যেটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমি সাউথ এশিয়ান অনেকগুলো কান্ট্রিতে কাজ করেছি অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ ট্রেনার হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আমি প্রশিক্ষণ দিয়েছি, কনসালটেন্সি করেছি। তো আইটিইউ যেটা নিয়ে কাজ করে, ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে, ই লার্নিং নিয়ে কাজ করে, রোড টু কানেক্ট বলে ওদের পেন্ডামিকে একটা নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছে। দেন ওরা পলিসি মেকিংয়ে বেশিরভাগ কাজ করে। প্রতিটা কান্ট্রির আইটি পলিসিগুলো আসলে ওদের কাছ থেকে ডেভেলপ হয়ে আসে। 17তে ইন্টারনেট প্রাইসিং নিয়ে কাজ করেছিলাম বিটিআরসির সাথে। আইটিইউ যখন করে তখন ওরা আসলে একটা প্রাইসিং ডেভেলপ করে দিয়ে যায়। হ্যাঁ, আবার বাকি ডিসিশনগুলো আসে আমাদের হয়তো আমাদের এখানকার যে অথরিটিটা আছে সেখান থেকে। তো এটা যেমন হচ্ছে আমরা কোত্থেকে ব্যান্ডউইথটা আনছি, কত দিয়ে আনছি, কতটুকু পর্যন্ত আমরা দিতে পারবো, সেটা একটা ব্যাপার আছে। তার মধ্যে আবার আমাদের টেলিকমিউনিকেশনের একটা ভালো হাত আছে যে তারা আসলে কতটুকু ডেটার জন্য কত টাকা দিবে, বা ওরা আসলে প্রাইসিংটা নিয়ে একটু মনোপলি বিজনেস করার ট্রাই করে। আচিয়া নীলা, আপনি নিজে একজন নারী, তো নারীদের জন্য এই দেশের উদ্যোক্তা নারীদের জন্য, টেক নারীদের জন্য, এবং যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখছে যেটা তারা টেক লিডার হবে অথবা কর্মযজ্ঞে উদ্যোক্তা হবে, তাদের জন্য আপনার পরামর্শ আমরা শুনবো। আমাদের যেটা একটা কালচার আছে যে আমরা ফ্যামিলির মানে আমরা আসলে পুরুষতান্ত্রিক সোসাইটি, তো আমরা হচ্ছে হাজব্যান্ড বা বাবা ইনকাম করবে, আমরা সেটাই খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তো আমার আসলে সেটা সেই নারীদের প্রতি একটাই অ্যাডভাইস থাকবে যে আসলে আপনার সম্মানটা আপনার কাছে, আপনার সম্মানটা আপনাকে বাড়াতে হবে, সেটা আপনার ফ্যামিলিতেই হোক, আপনি বাইরেই হোক। হ্যাঁ, আর সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি শুধু যে ঘর ম্যানেজ করতে পারেন সেটা না, তার পাশাপাশি আপনি যে কাজটা, যদি কোনো একটা কাজ শিখেন বা সেই কাজটা করে আপনি আর্ন করেন, দেখবেন যে আপনার ফ্যামিলিতে এবং সোসাইটিতে আপনার রেসপেক্ট অনেক বেড়ে গেছে। আমরা এখন স্বাধীনতার 50 বছর পার করে ফেলেছি, আমরা একেবারে যৌবনে আছি। তো আমাদের নারীরা যদি এই সময়টা পিছিয়ে থাকে তাহলে হচ্ছে দেশ আসলে অর্থনীতিতে খুব বেশি আগাতে পারবে না। তো আমার আহ্বান থাকবে যে একটা দেশ উন্নয়নে নারী এবং পুরুষ সকলেরই সমান কন্ট্রিবিউশন দরকার। সেক্ষেত্রে আমি চাই না আমাদের নারীরা পিছিয়ে থাকুক। আচিয়া নীলা, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য, মূল্যবান মতামতে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ রানা মঞ্জুর ভাই, আপনাকেও আপনার এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। স্পেশালি এটা আমাদের সব আইটি এন্টারপ্রেনারদের নিয়ে করছেন, এবং আপনার সাথে আপনার পুরো টিম এবং এনটিভি সকল দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ডিজিটাল ড্রাইভার অ্যাপ হলো গাড়িতে থাকা চালক ও আরোহীদের পর্যবেক্ষণে মোবাইল ফোনের একটি অ্যাপ। অ্যাপটি যে কোনো দুর্ঘটনা প্রতিরোধেও সতর্ক বার্তা ও অ্যালার্ম দিয়ে থাকে। এছাড়া গাড়ি চালককে 6টি ক্যাটাগরিতে মূল্যায়নও করতে পারে এই অ্যাপ। মোবাইল অ্যাপ ডিজিটাল ড্রাইভার দিয়ে গাড়িতে কোনো ডিভাইস বা সেন্সর ছাড়াই নিশ্চিত করা যায় নিরাপদ ড্রাইভিং। আপনার ফোনে ডিজিটাল ড্রাইভার অ্যাপটি ইনস্টল করে নিন, এরপর মোবাইলটি রেখে দিন গাড়ির সামনে। এতে করে গাড়ি চালকের ঘুম পেলে টের পাবে আপনার মোবাইল, সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। নির্ধারিত গতিবেগের বেশি গতিতে গাড়ি চললেও সতর্কবার্তা জানাবে ডিজিটাল ড্রাইভার। এছাড়া সিসিটিভির মতো গাড়ির ভেতরের ভিডিও ক্লিপও পাওয়া যাবে ডিজিটাল ড্রাইভারে। গাড়ি ছিনতাই হলে চালকের ইশারাতে গাড়ি মালিকের কাছে বার্তাও পৌঁছে দেবে এই ডিজিটাল ড্রাইভারের মাধ্যমে। এছাড়া এই মোবাইল অ্যাপ দেয় গাড়ির লোকেশন ট্র্যাক করার সুবিধা, পাশাপাশি গাড়ির গ্যাস বা ফুয়েল যাচাই করার সুবিধাও পান গাড়ির মালিকরা। ডিজিটাল ড্রাইভার অ্যাপটি তৈরি করেছে টেক স্টার্টআপ যান্ত্রিক। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ, যেটা ড্রাইভাররা তাদের স্মার্টফোন ইনস্টল করে গাড়িতে সেট করে দেবেন, এবং ড্রাইভাররা যখন গাড়ি ড্রাইভ করেন তখন এই সিস্টেমটা নানান ধরনের তথ্য কালেকশন করে, ড্রাইভারের চোখকে মনিটর করে, ফেসকে মনিটর করে, এবং ড্রাইভার যখন ঘুমিয়ে পড়েন তখন এটি জাগিয়ে দেয়। একই সাথে ড্রাইভার যদি ওভার স্পিড করেন এটা সাথে সাথে সতর্ক করে, যার ফলে যে ড্রাইভারকে যেহেতু ঘুমাতে দিচ্ছে না এই সিস্টেমটা, এবং যেহেতু ওভার স্পিড করতে দিচ্ছে না, কাজে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যায়। আমরা তো মাত্র রিলিজ করলাম 3 সপ্তাহের মতো হলো, এর ভিতরেই প্রায় 10,000 মানুষ এটা ডাউনলোড করে ব্যবহার করছে। আমরা আশা করছি সামনের বছরগুলোতে
কয়েক লক্ষ মানুষ এটা ব্যবহার করে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এই প্রজেক্টটা ডেভেলপমেন্ট আমাদেরকে খুব হেল্প করেছে। অ্যাপটি কি প্রযুক্তি সুবিধায় তৈরি হলো তা নিয়ে কথা বলেছেন অ্যাপ ডেভেলপার সাইফুল ইসলাম। অ্যাপ ডেভেলপমেন্টে তো আপনার অ্যান্ড্রয়েডের যে অ্যাপ ডেভেলপমেন্ট এটাতে জাভা প্রযুক্তি ইউজ করা হয়, জাভা একটা ল্যাঙ্গুয়েজের নাম। আর এই জাভাতে আমরা আসলে পাইথন ইউজ করেছি, আমরা আমাদের মডেল ডেভেলপ করছি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেল এটা আমরা পাইথন প্রযুক্তি ইউজ করছি, পাইথন একটা ল্যাঙ্গুয়েজের নাম। ডিজিটাল ড্রাইভার অ্যাপটি থেকে পাওয়া যায় ড্রাইভার পারফরম্যান্স ইন্ডেক্স। ডিজিটাল ড্রাইভার অ্যাপটা যখন একজন ড্রাইভার ব্যবহার করে সেখানে তার বিহেভিয়ারাল কিছু ডাটা পাই আমরা। তো সেই বিহেভিয়ারাল ডাটাগুলো আমরা ড্যাশবোর্ডে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রাইভারের জন্য একটা টাইম স্প্যানে, তারপরে ড্রাইভারদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তার একটা স্কোরিং হয় যে সে আসলে কীরকম ড্রাইভার। এছাড়া গাড়ি চালককে 6টি ক্যাটাগরিতে মূল্যায়নও করতে পারে এই অ্যাপ। এই অ্যাপটা এই দুর্ঘটনা কিন্তু অনেকাংশে কমিয়ে আনতে পারে। আপনি কল্পনা করেন প্রতিটা গাড়িতে যদি এ ধরনের একটা অ্যাপ ব্যবহার করা হয় তাহলে এই যে ঝিমুনির কারণে কিংবা ওভারস্পিডের কারণে যে দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলো কিন্তু অনেক কমে যাবে। পাশাপাশি আমাদের একটা ডিজিটাল ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে প্রতিটা ড্রাইভারের পারফরমেন্সের ম্যাট্রিক্স আমরা দেখাই, যে কোন ড্রাইভার বেশি ঘুমান, কোন ড্রাইভার ওভারস্পিড করেন বেশি, কোন ড্রাইভার বেশি ঝাঁকুনি দেন, হ্যাঁ কোন ড্রাইভার আপনার হার্শ ব্রেক করেন, কোন ড্রাইভার অ্যাক্সেলারেট করেন বেশি। এই ট্রেন্ডগুলো আমরা একটা ড্যাশবোর্ডে দেখাই। আপনি জাস্ট কল্পনা করেন প্রতিটা কোম্পানির একটা কোম্পানির যদি শত শত গাড়ি থাকে এবং শত শত ড্রাইভার থাকে, তারা সেই ড্যাশবোর্ডে তাদের শত শত ড্রাইভারের পারফরমেন্স স্কোর দেখতে পান। আপনি এটা কল্পনা করেন যদি বিআরটি এর কাছে এ ধরনের একটা ড্যাশবোর্ড থাকে, আমাদের ড্যাশবোর্ডটা, তাহলে বাংলাদেশের যত ড্রাইভার আছে সমস্ত ড্রাইভার পারফরমেন্স স্কোর তারা এক জায়গায় দেখতে পারবেন এবং খুব সহজেই তারা বুঝতে পারবেন যে কোন ড্রাইভার ভালো, কোন ড্রাইভার ভালো না। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।